আচ্ছা, এই প্রশ্নে কি বলা হচ্ছে, একটা 70-year-old একজন ম্যান, তাকে ওয়ার্ডে রাউন্ডে দেখা হচ্ছে, তার আগে থেকে হিস্ট্রি হচ্ছে তার পেনিসিলিনের প্রতি তার একটা অ্যানাফাইলেক্সিস আছে, সো তাকে পেনিসিলিন দেওয়া যাবে না। পেশেন্টের সেই সাথে ডায়াবেটিস আছে এবং তার সিকেডির জন্য তার একটা রেনাল ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এখন সে 24 ঘন্টা আগে তার ডায়াগনোসিস হয়েছে অ্যাকিউট পায়ালোনেফ্রাইটিস, বাট যেহেতু আসলে পেনিসিলিনের প্রতি অ্যালার্জিক সে, তাকে এই জন্য দেওয়া হয়েছে ইন্ট্রাভেনাস সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন দেওয়ার পরে কী হচ্ছে, পেশেন্টের ফিভার, লোইন পেইন এইগুলো ইম্প্রুভ করতেছে, মানে অ্যাকিউট পায়ালোনেফ্রাইটিসের ম্যানেজমেন্ট ভালোই হচ্ছে। বাট সমস্যা কি এখন, দেয়ার ইজ নিউ অনসেট টেন্ডারনেস অ্যান্ড সোয়েলিং অ্যারাউন্ড দ্য ক্যালকেনিয়াস। তাহলে অ্যারাউন্ড দ্য ক্যালকেনিয়াস তার যে টেন্ডারনেস এবং সোয়েলিং কী ইন্ডিকেট করে, টেন্ডারনেস এবং সোয়েলিং থাকলে আমি বুঝতে পারি সেখানে আসলে একটা ইনফ্লামেশন হচ্ছে। এবং অ্যারাউন্ড দ্য ক্যালকেনিয়াস যখন ইনফ্লামেশনটা হয়, এটা আসলে ইন্ডিকেট করে আমাদের যে অ্যাকিলিস টেন্ডন আছে, এই অ্যাকিলিস টেন্ডন সেখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, সো টেন্ডোনাইটিস। সো দেয়ার ইজ টেন্ডোনাইটিস হ্যাজ ডেভেলপড। এবং আমরা সবাই মোটামুটি জানি যে ফ্লুরোকুইনোলোস গ্রুপের যে ড্রাগগুলো আছে এদের একটা ওয়েল নোন সাইড ইফেক্ট হচ্ছে টেন্ডোনাইটিস। ইনফ্যাক্ট কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে টেন্ডন রাপচার পর্যন্ত হতে পারে, বিশেষ করে খুব এক্সট্রিমলি ওল্ড এজ পারসন যদি হয়। সো তাহলে এখন আমরা এটুকু বুঝলাম, এই সিনারিওতে আমাদের মূল প্রবলেম হচ্ছে দেয়ার ইজ টেন্ডোনাইটিস, অ্যাকিলিস টেন্ডন এখানে অ্যাফেক্টেড হয়েছে। এখন পেশেন্ট ইনভেস্টিগেশন করে কী দেখা গেছে, অ্যানেমিয়া আছে, ডাব্লিউবিসি কাউন্ট বেশি, ক্রিয়েটিনিনটা বেশি, সিআরপিটাও বেশি। এখন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এখানে মোস্ট লাইকলি ডায়াগনোসিস তো অ্যাকিলিস টেন্ডোনাইটিস। এখন এটার সাথে মোস্ট অ্যাসোসিয়েটেড ঘটনাটা কী, তাহলে এখানে কিছু অপশন দেওয়া আছে। একটা বলা আছে এজ 60 ইয়ার্সের বেশি, কনকমিটেন্ট ইউজ অফ অ্যাসপিরিন, মেল জেন্ডার, রেজ বডি মাস ইন্ডেক্স বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। সো হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাসোসিয়েটেড থিং হেয়ার? তো ব্যাপারটা হচ্ছে টেন্ডোনাইটিস আসলে কাদের বেশি হয়, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কয়েকটা পয়েন্ট আছে, লাইক কয়েকটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স থাকলে সেখানে টেন্ডোনাইটিস হওয়ার রিস্ক বেশি। যেমন বয়স যদি 60 বছরের বেশি হয়ে থাকে, যদি কোনো সলিড অর্গ্যান ট্রান্সপ্লান্ট হয়ে থাকে, বা যদি এমন হয় যে কোনো পেশেন্টের লাইক বিএমআই কম, যাদের বিএমআই লাইক নর্মাল বিএমআই পেশেন্টের ক্ষেত্রে আসলে বেশি দেখা যায়, বা বিএমআইটা জাস্ট নর্মাল লিমিটের মধ্যে আছে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, মোটা পেশেন্ট হলে অ্যাকচুয়ালি কম হয়। সো এরকম কিছু ফ্যাক্টর আছে, বিশেষ করে এজ মোর দ্যান 60 ইয়ার্স, তারপরে ফিমেল পারসন দে আর অ্যাট মোর রিস্ক অফ দিস কন্ডিশন। তাহলে সলিড অর্গান ট্রান্সপ্লান্ট আছে, বা পেশেন্ট যদি কনকমিটেন্ট ইউজ অফ স্টেরয়েড, একই সাথে সেই স্টেরয়েডও পাচ্ছে। ইনফ্যাক্ট ফ্লুরোকুইনোলোস এবং স্টেরয়েড দুটো যদি কেউ একসঙ্গে নেয়, পেশেন্টের টেন্ডন রাপচার হওয়ার পসিবিলিটি খুব বেশি বেড়ে যায়। অথবা দেখা যাচ্ছে কোনো পেশেন্টের আগে টেন্ডন রাপচারের একটা হিস্ট্রি আছে, সেটা যে কোনো কারণে হতে পারে, আগে টেন্ডন রাপচার যে কোনো কারণে হতে পারে, সেটা হতে পারে সিপ্রোফ্লক্সাসিনের জন্যই হয়েছে, হতে পারে কোনো অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে, অ্যানি কজ, বাট এরকম একটা হিস্ট্রি আছে, দের ইজ হিস্ট্রি অফ টেন্ডন রাপচার। তাহলে এই ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে আমরা এই অ্যাসোসিয়েশনটা খুঁজে পাই। সো আমরা যদি এখন এই অপশনগুলো দেখি, তাহলে কনকমিটেন্ট ইউজ অফ অ্যাসপিরিনের সাথে কোনো সম্পর্ক নেই, বরং কনকমিটেন্ট ইউজ অফ স্টেরয়েডের সাথে সম্পর্ক আছে। ফিমেল পেশেন্টে বেশি হয়, বডি মাস ইন্ডেক্স বেশি হলে রিস্ক অ্যাকচুয়ালি বাড়ে, ব্যাপারটা এরকম না, বরং নর্মাল বডি মাস ইন্ডেক্স সেখানে আমরা বেশি বেশি দেখি। রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, এখানে মূল ব্যাপারটা হচ্ছে এজ বেশি, তাই না? 60 বছরের বেশি হলেই টেন্ডোনাইটিসটা বেশি ডেভেলপ করতে দেখি। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য এজ ইজ মোর দ্যান 60 ইয়ার্স। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার।